একটি আস্ত বোয়িং 777 বিমান তার 239 জন যাত্রী সমেত মাঝ আকাশ থেকে কিভাবে উধাও হয়ে যায় কোনো চিহ্ন না রেখে। আর কিভাবে বা একটি বিমান ঘন্টার পর ঘন্টা আকাশে উড়েছিল একটি দেশের সামরিক রাডারকে ফাঁকি দিয়ে। কিভাবে বিমানটি হয়ে ওঠে পৃথিবীর আধুনিক বিমান চলাচল ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল অমীমাংসিত রহস্য। 8ই মার্চ, সময় 12:42। মালয়েশিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট MH370 কুয়ালালামপুর থেকে টেক অফ করে চীনের বেজিং এর উদ্দেশ্যে। এটি ছিল মধ্যরাতের একটি নিয়মিত ফ্লাইট, যা কিনা কুয়ালালামপুর থেকে চীনের বেজিং পর্যন্ত পৌঁছাতে সময় নিত মাত্র 5 ঘন্টা। এই ফ্লাইটটিতে ছিল মোট 227 জন প্যাসেঞ্জার্স, 10 জন ফ্লাইট অ্যাটেন্ডেন্টস এবং 2 জন পাইলট, যারা বিমানটিকে নিয়ন্ত্রণ করছিলেন। 227 জন যাত্রীর মধ্যে 153 জনই ছিলেন চীনা নাগরিক। এর মধ্যে 2 জন ছিলেন ইরানের নাগরিক, যারা কিনা জাল পাসপোর্ট ব্যবহার করে এই বিমানটিতে উঠেছিল। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল এই দুজনেই এই বিমানটি হাইজ্যাক করেছে, কিন্তু পরবর্তীতে সেই ধারণা ভুল প্রমাণিত হয়। অন্যরা ছিলেন অস্ট্রেলিয়া, ফ্রান্স এবং অন্যান্য দেশের নাগরিক। 2 জন পাইলটের একজন ছিলেন 53 বছর বয়সী ক্যাপ্টেন জাহের আহমেদ শাহ। কে ছিলেন মালয়েশিয়ান এয়ারলাইন্সের মোস্ট সিনিয়র ক্যাপ্টেন। অন্যজন ছিলেন ফারিক হামিদ। এটি ছিল তার জন্য শেষ ট্রেনিং ফ্লাইট। এই ফ্লাইটটি কমপ্লিট করার পর সে হয়ে যাবেন একজন সার্টিফাইড পাইলট। কিন্তু তার জীবনের শেষ ট্রেনিং ফ্লাইটটি হয়েছিল তার জীবনের শেষ ফ্লাইট। রাত 1:08। MH370 মালয়েশিয়ান কোস্টলাইন পার করে সাউথ চায়না সি এর উপর দিয়ে ভিয়েতনামের দিকে উঠতে থাকে। এই সময় ক্যাপ্টেন জাহের আহমেদ শাহ মালয়েশিয়ান এয়ার ট্রাফিক কন্ট্রোলে রিপোর্ট করেন প্লেনটি 35,000 ফুট উপর দিয়ে উঠছে। এই পর্যন্ত সবকিছু ছিল স্বাভাবিক। 1:19 বিমানটি পৌঁছে যায় ভিয়েতনামি আকাশসীমায়। আর এই কারণে মালয়েশিয়ান এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে বিমানটিকে নির্দেশনা দেওয়া হয় ভিয়েতনামি এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে সংযোগ স্থাপন করতে। এর প্রতি উত্তরে MH370 থেকে বলা হয় গুড নাইট মালয়েশিয়ান 370। এটা ছিল MH370 থেকে আসা শেষ কিছু শব্দ। এরপর MH370 থেকে আর কখনোই কোনো মেসেজ আসে। কিন্তু এই মেসেজটিতে শোনা কণ্ঠ ক্যাপ্টেন জাহের আহমেদ শাহ ছিল না ফার্স্ট অফিসার ফারিক হামিদের, তা নিশ্চিত হওয়া যায়নি। আধুনিক বিমান চলাচল ব্যবস্থা সম্পূর্ণ এই তথ্যের আদান প্রদানের উপর নির্ভর করে। বিমানগুলো নিজেদের অবস্থান এবং তথ্যের আদান প্রদানের জন্য বেশ কিছু প্রযুক্তির সহযোগিতা নিয়ে থাকে। এর মধ্যে অন্যতম প্রধান ট্রান্সপন্ডার। এটি একটি সেকেন্ডারি রাডারের অংশ। ট্রান্সপন্ডার বিমানকে স্বয়ংক্রিয়ভাবে এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে সংযোগ স্থাপনে সহযোগিতা করে। এটি এয়ার ট্রাফিক কন্ট্রোলে বিমানের উচ্চতা, গতি এবং পরিচয় সংক্রান্ত তথ্য প্রদান করে। এরপর আরেকটা অন্যতম সিস্টেম হচ্ছে ACARS। এটি বিমানের ইঞ্জিন এবং অন্যান্য যান্ত্রিক তথ্য বিমানের গ্রাউন্ড স্টেশনে পাঠায়। MH370 এই সমস্ত প্রযুক্তির একসাথে বিকল হয়ে যাওয়ার ঘটনায় পরবর্তীতে এটা নিশ্চিত করে যে এই বিমানটি কোনো আকস্মিক দুর্ঘটনায় হারিয়ে যায়নি। এটা ছিল ইচ্ছাকৃতভাবে ঘটানো কোনো ঘটনা। ভিয়েতনামি আকাশসীমা প্রবেশ করার 1 মিনিটের মধ্যেই বিমানটির ট্রান্সপন্ডার অফ হয়ে যায় এবং এর কারণে বিমানটির ভিয়েতনামি ট্রাফিক কন্ট্রোলের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আর এটি ছিল সেই সময় যখন বিমানটিকে শেষবারের মতো কোনো বেসামরিক রাডারে দেখা গিয়েছিল। আর এরপর যেন বিমানটি নিজেই তার উপস্থিতিকে সমস্ত প্রযুক্তির আড়ালে নিয়ে যায়। হঠাৎ বিমানটিকে রাডারে দেখতে না পেয়ে ভিয়েতনাম এয়ার ট্রাফিক কন্ট্রোল প্রাথমিকভাবে ধারণা করে বিমানটি কোনো টেকনিক্যাল গ্লিচের কারণে রাডার থেকে সংযোগ হারিয়েছে। কিন্তু 18 মিনিট বিমানটির সাথে সংযোগ স্থাপনের ব্যর্থ চেষ্টার পর তাদের এই ধারণা ভুল প্রমাণিত হয়। তারা তাৎক্ষণিকভাবে মালয়েশিয়ান এয়ার ট্রাফিক কন্ট্রোলকে এই বিষয়টি জানায়। কিন্তু মালয়েশিয়ান এয়ার ট্রাফিক কন্ট্রোল তখনও এই ঘটনার গুরুত্ব মূল্যায়ন করতে পারেনি। আর এখানেই করে বসে তারা সবচেয়ে বড় ভুল। ভিয়েতনামি এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে বিষয়টি জানানোর প্রায় 1 ঘন্টা পর মালয়েশিয়ান এয়ার ট্রাফিক কন্ট্রোল প্রথম পদক্ষেপ নেয় বিমানটিকে খুঁজে বের করার। কিন্তু সেটি কোনো যুগান্তকারী পদক্ষেপ ছিল না। সেটি ছিল কন্ট্রোল রুম থেকে বিমানটির সাথে সংযোগ স্থাপন করার বারবার ব্যর্থ চেষ্টারই গল্প। সকাল 6:32। চীনের বেজিং ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ভিড় জমিয়েছেন MH370 প্যাসেঞ্জার্সদের স্বজনেরা। তারা অপেক্ষা করছেন তাদের প্রিয় মানুষটির জন্য। ঠিক এমন সময় মালয়েশিয়ান এয়ারলাইন্স থেকে একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি আসে, যেখানে জানানো হয় MH370 হারিয়ে যাওয়ার সংবাদ। বেজিং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ভারী হয়ে ওঠে MH370 স্বজনদের আর্তনাদে। আর এই আর্তনাদকে সাথে করেই শুরু হয় বিমান চলাচল ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল সার্চ অপারেশন। এই অপারেশনে অংশ নেয় 7টি দেশের মোট 34টি জাহাজ এবং 28টি এয়ারক্রাফট। প্রাথমিকভাবে ধারণা করা হয় ভিয়েতনামি রাডার থেকে সংযোগ বিচ্ছিন্নের সময়টি ছিল বিমানটির অন্তিম সময়। আর এই ধারণাকে কেন্দ্র করে অনুসন্ধান শুরু হয় সাউথ চায়না সি এবং এর আশেপাশের এলাকায়। কিন্তু তাদের এই ধারণাটিকে ভুল প্রমাণ করে আশ্চর্যজনক এক তথ্য আসে পুরো পৃথিবীর সামনে, যা কিনা তদন্তকারীদের নতুন করে ভাবতে বাধ্য করে। নতুন এই তথ্যটি এই ইঙ্গিত করে প্লেনটির ট্রান্সপন্ডার ইচ্ছাকৃতভাবে বন্ধ করা হয়েছিল, যাতে প্লেনটিকে রাডার থেকে সংযোগ বিচ্ছিন্ন করা যায়। আর এটা ছিল সুনিপুণ একটি পরিকল্পনা।
ভিয়েতনামি এয়ার ট্রাফিক কন্ট্রোলের রাডার থেকে প্লেনটির গায়েব হয়ে যাওয়ার কিছুক্ষণ পর মালয়েশিয়ান সামরিক বাহিনীর রাডারে প্লেনটির উপস্থিতি কিছুক্ষণের জন্য লক্ষ্য করা গিয়েছিল। কিন্তু এখানে আরেকটা প্রশ্ন আসে, কেন একটি ট্রান্সপন্ডারবিহীন বিমানকে মালয়েশিয়ান সামরিক বাহিনী রাডারে ডিটেক্ট করার পরও উড়ে যেতে দিয়েছিল কোনো অনুসন্ধান না চালিয়েই? এটা যেন ছিল দায়িত্বজ্ঞানহীনতার সর্বোচ্চ উদাহরণ। জানিয়ে রাখা ভালো যে বেসামরিক এয়ার ট্রাফিক কন্ট্রোলের রাডার সম্পূর্ণ নির্ভর করে বিমানের ট্রান্সপন্ডার। বিমানের ট্রান্সপন্ডার থেকে আসা সিগন্যালকে গ্রাব করে বিমানের অবস্থান এবং বিমানের পরিচয় সম্পর্কে জানতে পারে। কিন্তু সামরিক রাডার ঠিক উল্টোভাবে কাজ করে। সামরিক রাডার তার উপর দিয়ে উড়ে যাওয়া বস্তুর কাছ থেকে বের হওয়া তরঙ্গের মাধ্যমে বস্তুটিকে ডিটেক্ট করতে পারে। আর এই তরঙ্গ ভিত্তিক শনাক্তকরণের মাধ্যমে সেদিন ওই বিমানটির অদ্ভুত গতিপথ পরিবর্তনের বিষয়টি পরিষ্কার করেছিল। বিমানটি সেদিন ভিয়েতনামি আকাশে প্রবেশ করার মাত্রই 180 ডিগ্রি একটি বাঁক নিয়ে আন্দামান আইল্যান্ডের দিকে চলে যায়। আর এই পর্যায়ে সামরিক রাডার থেকে বিমানটি বিচ্ছিন্ন হয়ে যায়। বিমানটি রাডার থেকে গায়েব হয়ে যাওয়ার পরেও ঘন্টার পর ঘন্টা আকাশে উড়েছিল। এই তথ্যটি নিশ্চিত করে একটি ব্রিটিশ স্যাটেলাইট কোম্পানি। তারা জানায় বিমানটি ওই রাতে তাদের স্যাটেলাইটের সাথে 7 বার পিন আদান প্রদান করেছিল। জানিয়ে রাখছি, বোয়িং 777 সহ এই ধরনের বড় বড় বিমানগুলি স্বয়ংক্রিয়ভাবে তাদের আওতার মধ্যে থাকা স্যাটেলাইটের সাথে সংযোগ স্থাপনের চেষ্টা করে থাকে। আর এই কাজটি করে থাকে বিমানের মধ্যে থাকা SDU বা স্যাটেলাইট ডাটা ইউনিট। স্যাটেলাইট ডাটা ইউনিট যখন কোনো স্যাটেলাইটের আওতার মধ্যে আসে তখন স্বয়ংক্রিয়ভাবে স্যাটেলাইটে একটি কমিউনিকেশন পিন বা সিগন্যাল পাঠায়। এর প্রতি উত্তরে স্যাটেলাইট থেকেও একটি পিন বা কমিউনিকেশন সিগন্যাল আসে। কিন্তু এই পিন বা সিগন্যাল সরাসরি সংযোগ স্থাপন করতে পারে না। সংযোগ স্থাপন করার জন্য লগইন করার প্রয়োজন হয়, আর যেটা ম্যানুয়ালি পাইলটরা করে থাকেন। এটা কিছুটা আমাদের হাতে থাকা স্মার্টফোন এবং ওয়াইফাই রাউটারের কার্যক্রমের সাথে তুলনা করা যায়। আমাদের হাতে থাকা স্মার্টফোনটি যখন কোনো ওয়াইফাই রাউটারের আওতার মধ্যে যায় তখন তার ওয়াইফাই সিস্টেম অন করলে যেমন মোবাইল স্ক্রিনে রাউটারের পরিচয় সংক্রান্ত তথ্য ভেসে ওঠে, ঠিক এভাবেই কাজ করে। কিন্তু এখানে আরেকটি প্রশ্ন থাকতে পারে, ট্রান্সপন্ডার বা ACARS যদি ইচ্ছাকৃতভাবে বন্ধ করা হয় তাহলে SDU কেন বন্ধ করা হয়নি? এর কারণটি হলো SDU মূলত বিমানের মূল পাওয়ার সিস্টেমের সাথে সংযুক্ত থাকে। এটিকে কোনো সুইচ ঘুরিয়ে অফ করার কোনো সুযোগ থাকে না। এটিকে বন্ধ করতে হলে বিমানের মূল পাওয়ার সিস্টেম বন্ধ করতে হবে, আর যা আক্ষরিকভাবে অসম্ভব। এবার তদন্ত শুরু হয় ওই 7টি পিনের উপর নির্ভর করে। এক একটি পিনের জন্য এক একটি বৃত্ত আঁকা হয়, আর এভাবে করে মোট 7টি বৃত্ত আঁকা হয়। 7 নম্বর বৃত্তটি ছিল সেই বিখ্যাত 7th আর্থ। তদন্তকারীরা ধারণা করেন বিমানটি 7 নম্বর সার্কেলে এসেই তার যাত্রা সম্পূর্ণ করেন। কেননা বিমানটি শেষবারের মতো স্যাটেলাইটের সাথে কমিউনিকেশন করার চেষ্টা করেই 7 নম্বর সার্কেলে এসেই। আর এই সময় হয়তো বা বিমানটির ইঞ্জিন অফ হয়ে যাওয়ার কারণে বিমানটির পাওয়ার কাট আউট হয়ে যায়, আর এই কারণে SDO বন্ধ হয়ে যায়। তদন্তকারীরা 7 আর্থ ঘিরে তাদের সর্বোচ্চ প্রচেষ্টা চালায় এবং 3 বছর ধরে এই প্রচেষ্টা নিরবিচ্ছিন্নভাবে চালানো হয়। কিন্তু অবাক করা বিষয় ছিল, টানা 3 বছর ধরে 7 আর্থ ঘিরে তদন্তকারীরা নিরবিচ্ছিন্নভাবে তদন্ত চালিয়ে যাওয়ার পরও বিমানের কোনো চিহ্ন পর্যন্ত মেলেনি। 2017 সালে বিমানটিকে খোঁজার এই লম্বা প্রচেষ্টাকে অফিসিয়ালি ব্যর্থতা ঘোষণা করা হয় এবং বন্ধ করে দেওয়া হয়। 2018 সালে ওশান ইনফিনিটি নামের আমেরিকান একটি কোম্পানি বিমানটিকে খোঁজার মিশন শুরু করে, কিন্তু তারাও 1 বছরের মধ্যে ব্যর্থ হয়ে যায়। আর এরপরে বিমানটিকে খোঁজার আর কোনো প্রচেষ্টা চালানো হয়নি। পরবর্তীতে তদন্তকারীরা বিমানের 2 পাইলটের ব্যক্তিগত জীবন নিয়ে তদন্ত শুরু করেন, যেখানে ফারিক হামিদ ছিল একজন হাসি খুশি তরুণ, যার ছিল অপার সম্ভাবনা এবং উজ্জ্বল ভবিষ্যৎ। অন্যদিকে ক্যাপ্টেন জাহির আহমেদ শাহ ছিল একজন প্রদস্তুর ফ্যামিলি ম্যান, যার ছিল একটি হাসি খুশি পরিবার। 2 পাইলটের একজনের জীবনেও কোনো অস্বাভাবিকতা ছিল না, তাদের ছিল হাসি খুশি একটি জীবন। কিন্তু এখানে আরেকটি বড় প্রশ্ন থেকে যায়, তাহলে ওই রাতে ট্রান্সপন্ডার কে অফ করেছিল, আর কে বা বিমানটিকে 180 ডিগ্রি ঘুরিয়েছিল? কারণ একটি বিমান অটো পাইলট মোটে এত বড় বাঁক নেওয়ার সক্ষমতাই রাখে না। রাডার থেকে সংযোগ বিচ্ছিন্নের পর বেশ বড় বড় কয়েকটি বাঁক নিয়েছিল বিমানটি। আর এটা যদি কোনো অদক্ষ সাধারণ মানুষ করতে যায় তাহলে সে এত নিখুঁতভাবে বিমানটিকে নিয়ন্ত্রণ করতে পারত না। আবার অনেকেই মনে করেন বিমানটিতে ইলেকট্রিক শর্ট সার্কিটের কারণে আগুন লেগে যায়, আর এই কারণে অক্সিজেন লেভেল কমে যায় এবং বিমানটির মধ্যে সবাই অজ্ঞান হয়ে পড়ে। কিন্তু এই ধারণাটিকেও পুরোপুরিভাবে গ্রহণ করা যায় না, কারণ যদি ইলেকট্রিক শর্ট সার্কিটই হয়ে থাকে তাহলে বিমানের SDU বা স্যাটেলাইট ডাটা ইউনিট কিভাবে সচল ছিল? এরকম আরো বড় বড় কয়েকটি প্রশ্ন এই বিমানটির নিখোঁজ হওয়ার পিছনে থেকেই যায়। আর এই বিমানটির রহস্যজনকভাবে উধাও হয়ে যাওয়ার ঘটনা পৃথিবীকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় আমরা প্রযুক্তিগতভাবে এখনো উন্নতির সর্বোচ্চ শিখরে পৌঁছাতে পারিনি। আপনার কি মনে হয় বিমানটি হারিয়ে যাওয়ার পেছনে কি কারণ থাকতে পারে? সেটা আমাদের কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, এবং এরকম ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।